ছবির মতো গ্রামে আমরা ঘুরতেছি নওগাঁর, যেখানে সবগুলো হচ্ছে 2 তলা 3 তলা মাটির ঘর। আমি এখন আছি বাংলাদেশের সব থেকে সুন্দর একটা গ্রাম, যে গ্রামটা সম্পূর্ণ মাটির এবং প্রতিটা বাড়ি হচ্ছে 2 তলা। এ যেন 90 দশকের চিরচেনা সেই বাংলাদেশ, যেখানে দোতলা 3 তলা মাটির ঘরের গ্রাম আজও দেখা যায়। উপর থেকে দেখলে মনে হবে এ যেন জাপানের কোনো এক গ্রামের দৃশ্য। এখানেই বসবাস করে ওরাও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। এ অঞ্চলে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান সবাই একই সঙ্গে বসবাস করে। এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ওরাও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ও তাদের মাটির ঘরের গ্রামীণ জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম নওগাঁ। আমি এখন আছি খামার বাড়িতে, মানে এটা হচ্ছে ফ্রেশি ফার্মের একটা খামার বাড়ি। তো আজকের ভিডিওতে দেখাবো নওগাঁর এই অঞ্চলের গ্রামীণ জীবনযাপন। সেই সাথে আমার রুমটা দেখেন, যে একটা খামার বাড়ির এই হচ্ছে রুম, এটা আমার বেলকনি। এই যে এটা কিন্তু বিশাল বড় একটা খামার। তো এখানে ভেড়া, ছাগল, এছাড়া বিশাল বড় বড় মহিষ, গরু এগুলো আছে। তো সব কিছু থাকছে এই ভিডিওতে। হচ্ছে এখন কুসুমকুণ্ডা সেই গ্রামে ঢুকতেছি, যে গ্রামের প্রতিটা বাড়ি মাটির এবং আলপনা, মানে উপরে হচ্ছে আপনার আলপনা দিয়ে রাখছে। কি সুন্দর করে দেখেন, এই যে ওয়াও, ছবির মতো গ্রাম ভাই, দারুণ তো। শুধু গ্রামটা দেখেন, আমি জাস্ট অবাক যে এত সুন্দর গ্রাম আমাদের বাংলাদেশে। কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার প্রতিটা বাড়ি হচ্ছে এরকম রং করা, সুন্দর। এটা কিন্তু বারান্দা, এখানে এসে আপনি বসে আড্ডা দিতে পারবেন। আর মাটির গেটের সাথে কিন্তু এরকম লোহার দরজা। কি অবস্থা, ভালো মামু? হ্যাঁ, কি সুন্দর গ্রাম। আমি এই এলাকা যত ঘুরতেছি তত অবাক, যে মানুষগুলো গ্রামের হলেও কি পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের বাড়ি ঘরগুলো এত চমৎকার করে রাখছে। হ্যাঁ, মাঝখান দিয়ে এরকম অটো আসতেছে, দেখেন যে আমার দাদু হেঁটে হেঁটে আসতেছে লাঠি নিয়ে, কি সুন্দর। আর এখানে গরু একদম বাসার সাথেই, মানে বসার জায়গা এবং কাঠের দরজা। এটা কিন্তু 3 তলা একটা মাটির ঘর। কি ভালো আছেন? এই যে অনেক দূর থেকে আসলাম আপনাদের এই গ্রাম দেখার জন্য, এত সুন্দর করে রাখছেন। মাটির ঘরে শান্তি অনেক। বাহ। আমার বাসা হচ্ছে মেহেরপুর, চিনেন? নামটা শুনছেন না? যাক, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে যে সব মাটির ঘরগুলো। তো কি নাম তোমার? ভালো আছো? ও আমাকে ভয় পাচ্ছে। হ্যাঁ, তো দেখেন শুধু যে এই মানুষগুলো এরকম স্বর্গে বসবাস করে ভাই, বলতে পারেন। এদের কোনো এসি লাগে না, কোনো ফ্যান লাগে না, মাটির ঘরে ঠান্ডা, এখানেই থাকে, সারাদিন পরিশ্রম করে। বাহ, দারুণ। এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। ভালো আছেন? ও আমাকে ভয় পাচ্ছে না, আসো হ্যান্ডশেক করো। তো ও হচ্ছে আমাকে ভয় পাচ্ছে, দেখেন, যেহেতু আমি বাইরের একটা ছেলে। আর এখানে দেখেন কি সুন্দর পাতিয়াস, না না এগুলোকে ছই বলে আমরা। কি দারুণ লাগতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে ওরা। কি নাম আপনার? জবর। হ্যাঁ, জবর। জবর। আচ্ছা, এখানে কি খ্রিস্টান ধর্মের নাকি হিন্দু ধর্মের বসবাস করে? খ্রিস্টান। খ্রিস্টান সব? আচ্ছা, মানে এই পাড়াটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে, যার কারণে এখানে গির্জাও আছে। নওগাঁর এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই ওরাও আদিবাসী সম্প্রদায়ের, যাদের অনেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীর। আমি এখন যেই গ্রামে আছি, এই গ্রামের নাম কুসুমকুণ্ডা। এখানকার সবাই খ্রিস্টান। এই গ্রামে একটি গির্জাও আছে, যেখানে ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। তবে গ্রামটি দেখে আমি অবাক হই। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ঘরের গ্রাম আমি আগে কখনো দেখিনি। প্রতিটি বাড়ির দেয়ালে আলপনা, বাড়ির সাথেই গরু মহিষ পালন করে, তবে কোথাও নোংরা নেই, যা আমাকে মুগ্ধ করেছে। তাদের মাটির ঘরে প্রবেশ করেই হতবাক হয়ে যায়। কি সুন্দর ডেকোরেশন রুমগুলো, দেখে মনেই হবে না এটা মাটির ঘর। আবার সিঁড়ি দিয়ে 2 তলা 3 তলা পর্যন্ত যাওয়া যায়। ভারী বৃষ্টিপাত বা ঝড়ে এই বাড়িগুলো তেমন ক্ষতি হয় না, এতটাই মজবুত করে বানানো। এ অঞ্চলের মানুষেরা দিনে আনে দিনে খায়, তবুও তারা 3 তলা বাড়ির মালিক।
তাই বলতেই পারেন এই গ্রামে সবাই মনের ও শান্তির দিক থেকে ধনী। এখন আমরা একটা মাটির 2 তলা না 3 তলা, এটা 3 তলা ঘরে প্রবেশ করতেছি। ওনাদের প্রবেশ পথটা শুধু দেখুন, যে মাটির সিঁড়ি, এই যে কাঠের দরজা, প্রবেশ মুখে কিন্তু স্যান্ডেলটা আপনাকে এখানে খুলে রাখতে হবে। বাহ, এই যে এটা হচ্ছে বারান্দা, এই পাশে রান্না করা হয়। এটা হচ্ছে রান্নাঘর। তো এখানে রুটি থেকে শুরু করে সব কিছু রান্না করে, আর ধোঁয়াটা কিন্তু এই পাইপ দিয়ে উপরে চলে যায়, মানে এই ধোঁয়াটা কিন্তু বাসার ভিতরে আসবে না। তো এখানকার সিস্টেমগুলো এরকমই। আর ভিতরে কিন্তু রং করা, কি সুন্দর করে রং করতেছে। ও নিচে হচ্ছে এরকম কি কার্পেট, এটা হ্যাঁ, এটা আমরা এইটা রুম কেউ আছে নাকি? না, কেউ নেই। আচ্ছা, কেউ নাই, আমি একটু ভিতরে ঢুকি। ভাই কি সুন্দর রুম দেখেন শুধু, যে ভিতরে এসে আপনি বলবেনই না যে এটা মাটির কোনো ঘর, বা নওগাঁর এই ট্রেডিশন ঘরগুলো ভিতরে এরকম হইতে পারে, এতটা বিলাসবহুল বা লাক্সারিয়াস। যেখানে টিভি আছে, ওয়ালগুলোকে রং করা হয়েছে, এখানে সুকেস আছে, সব মেলামাইন এই জিনিসগুলো রাখা। এখানে হচ্ছে এরকম মিরর, এটা হচ্ছে উইন্ডো মানে জানালা, থালা বাসন রাখা হয়েছে। তবে এখানে রাতে চাইলে আপনি ফ্যান না দিয়েও ঘুমাতে পারবেন, মানে এসির প্রয়োজন নাই, এতটা ঠান্ডা। এটা হচ্ছে দেখেন যে বারান্দাটা কত সুন্দর, আর এই যে সিঁড়ি চলে গেল, কি সুন্দর কালারিং। উপরে কারা থাকে? উপরে কেউই থাকে না। তো একটু চলেন দেখি, এখন উপরে উঠবো। ভাই এই গ্রাম বাপরে বাপ, একদম অন্ধকার, উপরে কেউ থাকে না, না রুম আছে তো? হ্যাঁ, রুম আছে। তা আমি যদি একটু লাইট দিয়ে দেখাই আপনাদের, লাইট দিয়ে দিচ্ছি। এই যে রুম, ও দারুণ তো। জানালা নেই? হ্যাঁ, জানালা আছে। যে এখানে এই যে উইন্ডো আছে, ঠিক হ্যাঁ, এইভাবেই ঘুমাইতে পারবেন। বাহ কি ঠান্ডা। এখানে কোনো ইট ইউজ করা হয় না বাসায়? জি। ইট না, ইট সব মাটি? সব মাটি। তো এই মাটিগুলো সব মাটি, এটা রং করা নাই কিন্তু। রং করা নাই? জি না। এই যে মাটিটা দেখেন শুধু, কি ফিনিশিং, কি দেওয়া হয়েছে এই মাটিতে? শুধু মাটি। মাটির সাথে কোনো খড় বা মিক্সড না? হ্যাঁ, একটু খড় আছে সামান্য। এরপরে কিভাবে তৈরি করা হয়? এটা হচ্ছে বাট দিয়ে মানে এক হাত পর করে আমরা বাট দিই। তারপরে মানে শুকাই, 8 দিন করে শুকাই দেই, হ্যাঁ। আবার দেই। মানে তো এটা কতদিনের পরে শুকানো লাগে বাসাটা? এটা কাছাকাছি 3 মাস। আর বৃষ্টি হলে কোনো সমস্যা? বৃষ্টি হলে সমস্যা মানে ঢাকা লাগে, বৃষ্টি তো মাটি কাটে, হ্যাঁ সাধারণত ব্যাপার। আমরা পলাচিন দিয়ে ঢাকিয়ে দিলাম, আবার বৃষ্টি চলে গেল, আবার ইয়া করে দিলাম। আচ্ছা, উপরে হচ্ছে দেখেন যে বিমটা দেওয়া হয়েছে, বিমটা হচ্ছে কি গাছের? এটা হলো তাল গাছের। তাল গাছের? এটা কি মজবুত? হ্যাঁ, মজবুত। আর উপরে হচ্ছে বাঁশ আছে, এর উপরে মাটি, এর উপরে আবার আরেকটা আছে। এরকম কোনো ঘটনা ঘটছে যে মাটির ঘর ভেঙে পড়ছে? না, এরকম আমার জানা মতে হয়নি। নওগাঁতে কখনো হয় নাই? হয়নি, আমার জানা মতে হয়নি। আচ্ছা, বাহ। তো এখানে তারা এই ঠান্ডা, মানে একটা মাটির ঘর যেমন ঠান্ডা থাকে ঠিক তেমনি তারা এখানেই ঘুমায়। আর সিঁড়িটাও একদম মাটির। যদি আমি একটু নিচে দেখাই আপনাদেরকে, যে এখানে দেখেন এই পাশটাও কিন্তু মাটি দিয়ে ঘেরা বাসাটা সম্পূর্ণ, যে কি চমৎকার ভাবে রান্না করে। আপনারা কি লাকড়ি ইউজ করেন? হ্যাঁ, লাকড়ি ইউজ। আর গোসল করার জন্য এই সাইডে আবার হচ্ছে এই যে এখানে গোসল করে এই জায়গাটা, এটাও মাটির? হ্যাঁ, শুধু গোটাটাই মাটি, শুধু একটু। দারুণ একটা ব্যাপার। এখানে চাউল আছে, হাঁড়ি রাখার জায়গা। আমি যত এই গ্রামটা ঘুরছিলাম, মানে সকাল থেকেই তো ঘুরতেছি, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে, তো অবাক হয়ে তাদের জীবনযাপনটাকে ফিল করতেছিলাম, যে এখনো কত ট্রেডিশন আমাদের এই বাংলাদেশে আছে। হ্যাঁ, বাট আমার কাছে একটু ভয় লাগে যে এই মাটির বাড়ি কি ভেঙেই পড়ে, কারণ ওই রকম যেখানে কনক্রিটের বাসায় ভেঙে পড়ে যায়, সেখানে মাটির বাড়ি এরকম কখনোই ভাঙে নাই, ওই রকম মানে হয় নাই, ঘটনা ঘটে নাই নওগাঁতে। এরকম ভ্যান নিয়ে গ্রামের মেঠো পথ, এটা কিন্তু মাটির রাস্তা, আর এই মাটির রাস্তার সাথে মাটির ঘর। তো ভাবেন যে এই মেঠো পথ দিয়ে তারা হেঁটে চলাফেরা করে, ভ্যান নিয়ে যায়, গরুর গাড়ি, মহিষের গাড়ি। তো চমৎকার লাগতেছে ভাই। এই পাশটা দেখেন, যেগুলো কিন্তু সব গরু, এবং এই অঞ্চলে অনেক গরু পালন করা হয়।
তেরো রকমের মানুষ, হ্যাঁ যেরকম আমি মুসলমান, হ্যাঁ কি আর্ধেক হিন্দু আর্ধেক মুসলমান, আপনি জি। কেন? সেটা আল্লাহ করে দিয়েছে, তা আমি কি বলবো। আচ্ছা, আমার বাবা এই দেশে নাই, নাই? না। কোন দেশে আছে? ভারতে হাঁস পুকুরে আছি। ভারতে হাঁসপুকুরে? জি। আচ্ছা, তো ভারতে যাবেন না? আর ইমরান খান আমার চাচা, ইমরান খানকে? পাকিস্তানের ইমরান খান। ও আচ্ছা। আর আপনার স্ত্রী ওয়াইফ ওয়াইফ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কোন দেশে? আপনার আমরুল্লাতে আছে। ও আমাকে বলে যাওয়ার সন্তান। আচ্ছা, পরে? আমি কি করব, দুইবার আমি নিজেই ওকে জেল খাটাচ্ছি। জেল খাটার পর আমি নিজেই আপোষ করেছি, তবু বলে কি তুই যাওয়ার সন্তান, তুই আমি ভাত খাবো না। সে মেয়ে ভালো না, মেয়ে ভালো খারাপ। না। এখন বিয়ে শাদী করবেন? বিয়ে শাদি করতে চাই না। 4টা? না ও চাই না? না, মন চায় না। মন চায় না। আল্লাহকে বলতে কি আল্লাহ সবুর দিয়ে, আর যদি আল্লাহ তুমি যদি জায়গা দেন আমাকে, মাটিটা ফেটে দেন, আমি ঢুকে যাব। আচ্ছা, কেন বাঁচতে ইচ্ছা করে না? আমাকে আল্লাহ বলতেছি কি 200 বছর বাঁচাবো। আপনাকে? আমি এখন 3টা বছর হলে 70 বছর বয়স হবে আমার। ও, এখনো হেঁটে বেড়ান? এখন হেঁটে বেড়াই, কাজকর্ম করেন? না কম কর্ম না। আগে টিলার চালাতাম, এখন পাইলট। মানে? পাইলট, আমি উপরে থাকি, উপরে মানে? গাড়ি চালাই, ও আচ্ছা, উড়াজাহাজ। না, আমি পাগল হয়ে গেছি ভাই। আল্লাহ হাফেজ ভাই, টাটা। তো এখানে দেখেন যে, ভালো আছেন? হ্যাঁ, কি আম নাকি? আম কই, আমাকে একটা দেন, একটা আম। আপনার এলাকায় আসলাম ঘুরতে। কোথায় যাওয়া হয়েছিল কাকি? আম তুলতে? বাহ। তো আমার কাকিরা কিন্তু অনেক পরিশ্রমী। আমার কাছে কয়েকটালেন হ্যাঁ, আম আছে আপনার কাছেও? আছে। ও, আমার দাদুর কাছেও আম আছে। আম কয় টাকা দিব বলেন তো? দিব না? ও, এই তো কাঁচা। তো আমার এটা পাকা না, এইটা দেন, আমার একটা দেন। বা সারাদিন পরিশ্রম করে। ও, আমার কাকু দিছে আমাকে আম। বা, এই অঞ্চলের মানুষ আর নিব না, আর নিব না, আর নিব না, না না, আর নিব না, আর নিব না। ঠিক আছে, দোয়া করবেন। আমি দেখছিলাম যে মাথার উপরে নিয়ে হাত দিচ্ছেন না, এইভাবে আসতেছেন। হ্যাঁ, বিশাল ব্যাপার তো। আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। যাক, আর নিবে না, সমস্যা নাই। ওনারা দেখেন, আমি জাস্ট বলছি আম নিব, ওনারা এখন সবাইকে আম দিতেছে। তো এই মানুষগুলো এতটাই সহজ সরল, এতটাই আন্তরিকতা, এতটাই আতিথেয়তা। তো এই জিনিসটা ভালো লাগছে ভাই। এই গ্রামটা ঘুরতেছি, মাটির ঘর, সেই সাথে মাটির মতো মানুষ। ফিস ভাই, খুবই ছোট্ট একটি গ্রাম, কিন্তু কি পরিমাণ পরিচ্ছন্ন দেখছেন। আর ছাদগুলো দেখেন, বাড়ির দেয়ালগুলো দেখেন, আর রঙগুলো দেখেন। ওদের মন যেমন রঙিন, এই ঘর বাড়িগুলো কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখছে। দেখেন গরুর রাখার জায়গায় গোয়াল ঘর কেমন হয়, অনেক নোংরা হয়, রাইট? কিন্তু এটা দেখেন, মনে হচ্ছে যে একদম চকচক। যাক, সুন্দর গ্রামটা খুবই সুন্দর। একই রকম। হ্যাঁ, ভিতরে তো অনেক ঠান্ডা না? নিজস্ব ভাষায় কিছু বলেন। আপনাদের নিজস্ব ভাষা আছে? কি ভাষা? ভাষা না, এমনি আমাদের মতো ভাষা, নাকি আপনাদের অন্য কোনো ভাষা আছে? না, অন্য ভাষা নেই। এই ভাষাই তো, বাংলা। তবে এই বাড়িটা অনেক সুন্দর, একদম কাদা মাটির রাস্তা। না, সমস্যা নেই, এই দিক দিয়ে আমি যাই। ও, দারুণ। তবে এই মাটির সাথে না আমাদের একটা কানেকশন আছে। দেখেন, মহান আল্লাহ তাআলা আমাদের মাটি দিয়ে তৈরি করছেন। যখন আপনি খালি পায়ে হাঁটবেন এই রাস্তা দিয়ে, তো আপনার মনে হবে যে ভিতরে একটা আলাদাই শান্তি প্রশান্তি কাজ করতেছে। আপনি যখন মাটির ঘরে ঘুমাবেন, একটা আলাদাই শান্তি। যখন আপনি গাছ জড়ায় ধরবেন, তখন দেখবেন যে একটা আলাদা হ্যাপিনেস। তো আমরা এত আর্টিফিশিয়াল হয়ে গেছি যে আমাদের লাইফ এতটাই আর্টিফিশিয়াল হয়ে গেছে যে সব কিছুর ভিতরেই আমাদের কৃত্রিম। মানে আমরা যে হাসি মুখের, এটাও হচ্ছে রিয়েল হাসি না। তবে এই অঞ্চলের মানুষের বসবাসটা অনেক সুন্দর। বাহ, কি চমৎকার ভাই। মনে হচ্ছে আমি সেই 2000 সালে বা 50 বছর আগে বা 20 বছর আগের বাংলাদেশ। কি দারুণ, কোনো নয়েজ নাই। এখানে হচ্ছে আপনার সব পোয়াল গরু এগুলো আছে। এটা হচ্ছে অনেক বড় বাড়ি, এক বাড়িতেই সব ফ্যামিলি থাকে। আমি বলছিলাম যে এই অঞ্চলে পানির সংকট অনেক। তো এই সিস্টেমটা করছে সরকারিভাবে। এই পুরো গ্রামের মানুষ এখানে এসে আপনার পানিগুলো নিয়ে যায়, ভাত রান্না করে বা খাবারের জন্য ব্যবহার করে। তো এটা
এত ডিপ যে কোনো বাড়ি যে টাকা খরচ করে করবে সেই সামর্থ্য নাই, কারণ 300-350 ফিট নিচে পানি পাওয়া যায়। এখানকার বাড়ি ঘরে যে পানিগুলো সব কিন্তু রাস্তাতেই নামানো হয়। এই যে এই বাড়ির পানি রাস্তায় নেমে এই দিক দিয়েই কিন্তু পানিগুলো যায়, কারণ ওদের পানি রাখার জায়গা নাই ওইরকম। তো প্রতিটা বাড়িতেই এই সিস্টেম করা হয়েছে। এই বাসার পানিও কিন্তু এই যে পাইপ দিয়ে নিচে নামানো হয়, এই দিক দিয়ে নেমেই যায়। দারুণ ব্যাপার, কি সুন্দর পরিবেশ। এই যে দেখেন এইটা কি বিশাল মাটির ঘর, মানে এটা 3 তলা না 2 তলা? আচ্ছা, কি দারুণ লাগছে দেখতে। দেখেন ওরা 2 তলায় হচ্ছে একটা টিন সেট দিছে, একদম উপরে একটা টিন সেট দিছে। তো দেখেন এই অঞ্চলের বিখ্যাত বা জনপ্রিয় ধান হচ্ছে জিরা ধান। এটা কি সব থেকে ভালো ধান? তো আচ্ছা, এটার ভাত খেতে নাকি অনেক ভালো লাগে। ভাই এক এক অঞ্চলে কিন্তু এক একটা জিনিস জনপ্রিয়। আর এখানকার বেশিরভাগ পরিশ্রমী কিন্তু মেয়েরা, তারা কঠোর সংগ্রাম করে। নারী ও পুরুষ বিভিন্ন কাজে সংসারের পাশাপাশি তারা এই যে ধান শোকানো, গরু ছাগল পালন থেকে শুরু করে সব কিছুতে মেয়েরা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। ফ্যানও লাগে না, একদম মাঠে পরিশ্রম করে সেই বিশ্রাম। বাহ। আর ওনাদের ফিটনেসটা দেখুন, যে এত পরিশ্রম করে যে ওনাদের জিমও করতে হয় না, তারপরেও শরীর মানে একদম মনে হবে যে জিম করে, বডি বিল্ডার এরকম একটা। বাহ। তাহলে আপনার নাম কি হচ্ছে? আমার নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ। আচ্ছা, আমি বলেছিলাম যে আমাদের এখানে মুসলমান হিন্দু সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে, যে দেখেন তাদের ভিতরে কত মিল। তো এটাই ভাই, যে এক ধর্মের মানুষ আরেক ধর্মকে সম্মান করবে বা তাদের প্রতি বিনয় হবে। তো এইভাবে চলে পুরো পৃথিবীটাই কিন্তু শান্তিতে বসবাস করবে। তো আমরা এইটাই চাই। যাক, ভালো লাগলো। আমার কাকি এখানে বসে আছে। ভালো আছেন কাকি? আপনি এই বয়সেও পরিশ্রম করতেছেন? হ্যাঁ, কত বয়স আপনার? মনে নাই, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, কাকির মাথায় সিঁদুর আছে, হাতে শাখা বলে না? তো এগুলো হচ্ছে এখন শহর অঞ্চলে কি হয়, যে হাতে শাখা বা সিঁদুর এগুলো অনেকেই ব্যবহার করে না, কিন্তু এই গ্রামের যে ট্রেডিশন, ঐতিহ্য, হাতে শাখা, কপালে সিঁদুর, এগুলো কিন্তু গ্রামের মানুষ মেয়েরা এখনো সেই ট্রেডিশনটাকে মেনে চলে। এখন আমি যেই গ্রামে আছি এখানে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। গ্রামটি সম্পূর্ণ মাটির ঘরের। গ্রামে প্রবেশ করতেই আমার ছেলেবেলার দিনগুলির কথা মনে পড়ে যায়। মনে হচ্ছিল আবার যেন 2000 সালের সেই সময়টাতেই ফিরে গেছি। চারিদিকে মাটির ঘর, মাটির রাস্তা আর সেই পরিচিত গ্রামের পরিবেশ। ছোটবেলায় বন্ধুদের সাথে ধুলোবালি, কাদামাটির মধ্যে কত খেলাধুলা করেছি। সব স্মৃতি একে একে চোখের সামনে ভেসে উঠছিল। আহা, কি মধুর ছিল সেই দিনগুলো। দাদির মাটির ঘরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়া, হারিকেনের আলোয় পড়াশোনা করা, এইসব যেন আজও হৃদয়ের এক কোণে রয়ে গেছে। মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি শুধু চারপাশটা দেখছিলাম। মনে হচ্ছিল আমার ছেলেবেলাটা আবার ফিরে পেয়েছি। উঠানে ধান শুকানো, মা চাষিদের একসাথে বসে গল্প করা, এই দৃশ্যগুলো এখন আর তেমন একটা দেখা যায় না। সময়ের সাথে সাথে সেই সব ঐতিহ্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সত্যি বলতে হয়তো আমরাই শেষ প্রজন্ম যারা কাদামাটিতে বড় হয়েছি, মাঠে ঘাটে সব ধরনের গ্রামীণ খেলা খেলেছি। আজকের অনেক শিশুই সেই শৈশবের আনন্দের সঙ্গে পরিচিত নয়। তবে নওগাঁর এই গ্রামগুলোর সবচেয়ে সুন্দর দিকটা হলো এখানে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সবাই একই সাথে বছরের পর বছর ধরে বসবাস করে আসছেন। ধর্ম আলাদা হলেও মানুষের মাঝে কোনো দূরত্ব নেই, আছে শুধু ভালোবাসা, সম্মান আর পারস্পরিক সহযোগিতা। এমন সম্প্রীতির দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। মনে হয় মানুষ যদি একে অপরকে মানুষ হিসাবেই ভালোবাসতে পারে, তাহলে ধর্ম কখনো বিভেদের কারণ হতে পারে না। এই ছোট গ্রামটা যেন আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা, সম্মান আর সম্প্রীতির একটি সমাজের সবচেয়ে বড় শক্তি। ভাই, ছবির মতো গ্রামে আমরা ঘুরতেছি নওগাঁর, যেখানে সবগুলো হচ্ছে 2 তলা 3 তলা মাটির ঘর। জাস্ট দেখে অবাক হবেন যে এই মানুষগুলো এতটাই শৌখিন যে একটা দিন মজুরেরও 3 তলা মাটির ঘর। এবং তারা যেমন আমরা হচ্ছে অট্টালিকায় এসি কিনি 80,000 বা 50,000 টাকা দিয়ে, এই মানুষগুলো কিন্তু এই মাটির ঘর করে এসির মতো ফিল নাই। তো আমরা সেই গ্রামগঞ্জ দিয়ে ঘুরতেছি। এখান থেকে পোরশা হচ্ছে 3 কিলোমিটার। তো আমি এখন নওগাঁয় আছি, নওগাঁর বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরতেছি, সীমান্তবর্তী এলাকা ঘুরতেছি। তো এই প্রথম আমি যাচ্ছি পোরশা। এখানে কিন্তু 3 তলা বিল্ডিংয়ের মাটির ঘর। এই পাশটা সব
আর এখান থেকে দেখুন যে কি সুন্দর লাগতেছে, যে আমাদের নদীমাতৃক দেশ, এরকম হাওর বাওর অসংখ্য পুকুর, তো এই পুকুর পাড়ে মাটির ঘর। আমরা এখন নওগাঁর সব থেকে ধনী গ্রামে প্রবেশ করতেছি। যে রাস্তা সেই সাথে বাড়িগুলো দেখেন, এখানে মসজিদ, এবং এটাকে বলা হয় ধনী গ্রাম। মসজিদটা দেখেন শুধু, এই যে সব মাটির দুইতলা ঘর। আর এখানকার মানুষেরা আপনার অনেক ধনী বলতে পারেন, কারণ হাজার হাজার বিঘা জমির মালিক। এবং এই যে সিজনটা চলতেছে, এই সময় তারা লাখ লাখ টাকা ইনকাম করে আমের বাগান থেকে। আপনার হচ্ছে পরশা মার্কাজ জামে মসজিদ, যেটা সন হচ্ছে 1940। আমি যদি একটু এখান থেকে দেখাই যে কি সুন্দর দেখেন, উপরে হচ্ছে গম্বুজ আছে। বাহ, চমৎকার যে এরকম একটা গ্রামে এত বড় মসজিদ। এর পাশে কি মাদ্রাসা এটা? না, এটা মানে লোকজন থাকা, ওই পাবলিকের লোকজন। আচ্ছা, তাবলিগের লোক। এখান থেকে কি ভারত থেকেও আসে না মানুষ? বিদেশের বহুত লোক আছে, বিদেশের লোকও আছে, বিদেশি জামাত আছে, তারা থাকে এখানে এসে থাকে, থাকবে এখানে, খাওয়া বাহ, দাওয়া করবে। মসজিদটা তো অনেক সুন্দর। বিরাট মসজিদ। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা ওই মেহেরপুর। মেহেরপুর। চেনেন? তো এই এলাকার মানুষ এরকম মেহেরপুর চিনে না ভাই। মসজিদের পাশেই হচ্ছে মুসাফির খানা, মানে আপনি যদি বাইরে থেকে আসেন এখানে 3 দিন খাবার দাবার থাকা খাওয়া সব কিছু ফ্রি পাবেন। এই যে এটা, যে কি সুন্দর একটা সিস্টেম করে রাখছে দেখেন। এটা নির্মাণ করা হয়েছিল আপনার কত 1908 সালে। আমরা হচ্ছে এখানে একটা দিঘি আছে, পুকুর, ওটাও দেখব। এই যে পরশা মুসাফির খানা, আর ঠিক এই দিক দিয়ে গেলেই দেখতে পাবেন এরকম একটা দিঘি। দারুণ তো, চারিদিকেই বাড়িঘর। এখানে আমার দাদু গোসল করতেছে, ওয়াও, এবং মাছ ভাসতেছে দেখেন। এই যে দাদু গোসল করতেছে, বাহ, চমৎকার। যত ঘুরতেছি তত মুগ্ধ হচ্ছে এই গ্রামগঞ্জের উপরে, যে নওগাঁয় এত সুন্দর সুন্দর দীঘা, পুকুর, আমবাগান এবং বাড়িঘর আছে। ওই পাশেও কিন্তু মাটির বাড়ি দেখা যায়, একটা বিল্ডিংয়ের বাড়ি। নওগাঁর গ্রামগুলো যতই ঘুরছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। প্রতিটি গ্রামেই আছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য আর শত বছরের গল্প। এখানে রয়েছে ঐতিহাসিক মসজিদ মুসাফির খানা, যেখানে দূর দূরান্ত থেকে আসা মানুষ বিনা খরচে অবস্থান করতে পারেন। আতিথেয়তা আর মানবিকতার এই ঐতিহ্য আজও এই অঞ্চলের গর্ব। অনেকেই এই এলাকাকে নওগাঁর অন্যতম ধনী জনপদ বলে থাকেন। চারিদিকে বিস্তীর্ণ আম বাগান, শত শত বিঘা জমিতে প্রতি বছর উৎপাদিত হয় উন্নত মানের আম। এই আম দেশের বিভিন্ন জেলা সহ বিদেশেও পৌঁছে যায় এবং স্থানীয় অর্থনীতিতে যোগ করে কোটি কোটি টাকার অবদান। এছাড়া এখানে রয়েছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কওমি মাদ্রাসাগুলোর একটি। নওগাঁর পরশায় অবস্থিত আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া শুধু একটি মাদ্রাসা নয়, এটি এ অঞ্চলের দীর্ঘদিনের দ্বীনি শিক্ষার অন্যতম কেন্দ্র। 1946 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান অর্জনের জন্য এসে থাকেন। বিশাল ক্যাম্পাস, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষা কার্যক্রম মিলিয়ে এটি পরশার অন্যতম পরিচিত একটি প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শিক্ষা ঐতিহ্যের অংশ হয়ে আছে। সবকিছু মিলিয়ে নওগাঁ শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের গর্বের এক অনন্য জনপদ। পরশার সব থেকে ঐতিহ্যবাহী সেই মাদ্রাসার সামনে এখন আমরা আছি, যেটার নাম হচ্ছে আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া, পরশা, নওগাঁ। এবং এটা 1353 বঙ্গাব্দে এটার প্রতিষ্ঠান, মানে 1946 সালে। বাট আমি জাস্ট একটু দেখাবো ভিতরে প্রবেশ করে, যে এরকম একটা প্রত্যন্ত এলাকায় এই বিশাল মাদ্রাসাটা, আর এখানকার ছোট ছোট স্টুডেন্টরা এই মাদ্রাসায় পড়াশোনা করে। মানে আমি জানতাম না, আমাকে ভাইয়া বললো যে এখানে একটা মাদ্রাসা আছে, তো আপনি এটা জাস্ট একটু দেখতে পারেন। তো দেখেন এখানে কি পড়াশোনা করা হয়, তো সব ভালো। বাহ, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, গাঙ্গুরিয়া। আচ্ছা, তো ওরা হচ্ছে সাইকেল নিয়েই হয়তো আসা যাওয়া করে। মাঝখানে এরকম একটা স্পেস আছে, চারিদিকে ভাই
ওরে আল্লাহ, কি বিশাল বড় এই মাদ্রাসাটা। এখানে হচ্ছে ওরা গোসল করে, কি চমৎকার। ভাই আমি জাস্ট অবাক যে ওরা কোরআন পড়তেছে, কোরআনের শব্দটা আসতেছে। তো এই যে দেখেন যে এখানে গোসল করে, এখানে উজু করে এবং এরপরে ওরা পড়াশোনা করে চারিদিকেই এই মাদ্রাসাটা। যাই হোক, আমরা হচ্ছে ডিস্টার্ব না করি, ওরা হচ্ছে আমি ক্যামেরা করতেছে এই কারণে অনেকে ভিড় করতে পারে। এবং এই পাশে কোরআন শরীফ পড়তেছে, এই যে অনেকেই এখন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। না, আমি আর ভিতরে নিতেছি না, কারণ যেহেতু ওরা কোরআন পড়তেছে আমি আর ডিস্টার্ব না করি। ওকে, আমি আসছিলাম এটা দেখার জন্য। এই পাশটা হচ্ছে এরকম বিশাল বড় একটা মিনার আছে। আমরা পোরশাতে আসছি, এখানকার নাকি বিখ্যাত আচার এটা মরিচের আচার না? হ্যাঁ, মরিচ। মরিচ আর কি? মরিচ আর হচ্ছে আমের মিশ্রণ। আচ্ছা, মরিচ আর আমের মিশ্রণ, এটা দিয়ে পোলাও বা এগুলো খেতে নাকি অনেক টেস্ট লাগে। তো আমি জাস্ট একটু খেয়ে দেখি। উপরের এটা কি মরিচ? আচ্ছা, উপরেরটা কিন্তু বোম্বাই মরিচ, যে শেপটা দেখতেছেন। ও বাহ, দারুণ তো। আর এই চানাচুরটা হচ্ছে এখানকার বিখ্যাত, এটার নাম কি? পোরশার চানাচুর, এটাও দারুণ। তো আমরা ঘোরাঘুরি করতেছি, বিভিন্ন জায়গার ট্রেডিশন খাবারও খাচ্ছে। পোরশার ট্রেডিশন তা আমার জন্য ভাই আনছে, দেখি একটু হালকা কেটে। অল্প অল্প, এত খাবো না, এটা অনেক টক হয় আমি জানি। টক না, তাহলে মিষ্টি এবং হেভি টেস্টি। আচ্ছা, ও অনেক মিষ্টি। বাট আমার আম্মা হচ্ছে নোয়াখালীর, ওনার বাসা নোয়াখালী। তো উনি যখন হচ্ছে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল, তো আমার জন্মের পর আমি দেখছি যে অনেক এগুলো বানাইছে, বিভিন্ন আম বা টক আম দিয়ে। বাট এটা মিষ্টি, তো সেই থেকে আমি এটার সাথে একটু পরিচিত। এটা এখানে এই মানে মিষ্টি আম দেওয়া হয়? হ্যাঁ, মিষ্টি আম দিয়ে এবং পাকা আম দিয়ে। আমের দরটা নিয়ে শুধু দুধ দিয়ে জাল করতে হয়, এর সাথে আপনার চিনি মিক্স করতে হয়। চিনি, দুধ এবং আমের যে পাকা অংশটা আটি ফেলে দিয়ে ওইটা দিয়ে জাল করে করে প্রসেসিং করে বানানো হয়। এগুলো বিক্রি হয়? বিক্রি হয় অনেক দাম। অনেক দাম? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি? 1000 টাকা কেজি। এটা দুধ দিয়ে বানাতে হয়, দুধ, পাকা আম আর চিনি। আচ্ছা, আর অনেক পরিশ্রম আছে এটা বানাতে। আর এটা আপনার 2-3 বছর সংরক্ষণ করা যায় অনায়াসে। 2-3 বছর? এবং পোরশার হচ্ছে ট্রেডিশনাল খাবার এটা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আরও আছে, যে এই যে এটা কি? এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। এই মরিচ, এটা হচ্ছে বোম্বাই মরিচ, এটা বোম্বাই মরিচ। এর ভেতরে যে অংশ আছে এগুলো হচ্ছে আপনার কাঁচা আম দিয়ে প্রসেসিং করে বানানো। এই মরিচের আচারটাও পোরশার খুব বিখ্যাত এবং এই আচারটা প্রায় 2-3 বছর সংরক্ষণ করা হয়। এবং এই আচারটি আপনার পোলাও বা বিরিয়ানিতে অনেক টেস্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মশলা এবং আমের মিশ্রণ, অনেক টেস্টি এটা। প্লিজ ভাই, খেয়েছেন বলতে পারেন। আর এইটা? আর এটা হচ্ছে পোরশার চানাচুর, পোরশার অনেক নাম করা চানাচুর এটা। এগুলো হচ্ছে বাসায় বানানো, অনেক টেস্টি চানাচুর এটা। এই চানাচুর আমাদের প্রায় 50-60 বছর আগে থেকেই খুব বিখ্যাত, এখনো চলতেছে। এই যে সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে। এটা আমার দাদা করতো, এরপর আমার আব্বা করে, এখন আমি করি। আমরা এখন আছি পোরশার মিনাবাজারে, এবং মিনাবাজারটা পোরশার একটা ঐতিহ্যবাহী জায়গা। আমার আশেপাশে যা দেখতে পারতেছেন, এই যে মাটির বাড়ি, প্রচুর পরিমাণে মাটির বাড়ি, যদিও রিসেন্টলি ইটের বাড়ি হওয়া শুরু হয়েছে। আর এখানে যে মাদ্রাসাটা আছে, পোরশার মাদ্রাসা, এটা উত্তরবঙ্গে ওয়ান অফ দ্য বেস্ট এবং সবচেয়ে বড় মাদ্রাসা বলা হয়। এখানে একটা মুসাফিরখানা আছে, অনেক প্রসিদ্ধ, এবং 100 বছর যাবৎ মুসাফিরদের তারা সেবা করতেছে, এটাও এখানে। আর প্রচুর পরিমাণে মাটির বাড়ি, যেটা বললাম। ধনী গ্রাম বলা হয় এটাকে? আচ্ছা, এই পোরশার মধ্যে সবচাইতে ধনী গ্রাম হচ্ছে মিনাবাজারের যারা বাসিন্দা, তাদেরকে বলা হয় শাহু। তাদের ট্যাগ নেম হচ্ছে শাহু। শাহু মানে শাহ বংশ থেকে শাহু। আচ্ছা, ঠিক আছে। সো যারা শাহু তারা প্রচুর পরিমাণে জায়গা জমির মালিক, এবং প্রচুর আম বাগান হওয়াতে আমের সিজনে কোটি কোটি টাকা তারা কী করে আর্ন করে। ঢাকায় বসে বসে যেমন মানুষ ঘর ভাড়া পায়, এখানে তারা অনেকটা ওরকম অলস জমি পড়ে থাকে, তারা ওই আম বাগান থেকে প্রচুর টাকা আর্ন করে। আর আমাদের বর্ডার সাইডে যেগুলো আছে সেখানে কিন্তু চাষাবাদ হচ্ছে, সিজনে ধান, সরিষা, গম চাষ হয়, এগুলোও তাদের হাজার হাজার বিঘা জমি, সেখানেও তারা আর্ন করে আর কি। আমার কৃষি জীবন যখন শুরু করি, সর্বপ্রথম পোরশায় এসে প্রায় 3 মাস আমি এই মিনাবাজারে ছিলাম জাহিদদের বাসায়। প্রতিদিন কাজে যেতাম, আসতাম, কিন্তু
কিন্তু এখানে যে আমি থাকতাম, বিকালে বেরোইতাম, দুপুরে বেরোইতাম, কখনো কোনো মেয়ে মানুষ দেখিনি। আর যদি কখনো কেউ বেরোইছে, সম্পূর্ণ পরিমাণে কালো বোরকা এবং মানে পুরো পর্দাশীল যাকে বলে। আর যদি কালে ভাদ্রে দু একজন দেখা গেছে, তারা সবাই বাইরে থেকে এখানে আসে। বাট এখানকার স্থানীয় কোনো মেয়ে মানুষ কিন্তু মেয়ে মানুষ রাস্তায় বেরোয় না। তো এই জিনিসটা আমিও দেখলাম, মানে হচ্ছে কোনো মেয়ে মানুষ নাই, যারা ছিল সবাই বোরকা পরে। তো এটাই ভাই, আর সীমান্তবর্তী অঞ্চল বা গ্রামগঞ্জের মেয়েরা দেখবেন যে অনেক পর্দাশীল। বিশেষ করে নওগাঁর এই অঞ্চলগুলো খুবই ধর্মভীরু। আর নামাজের সময় নামাজ পড়ে, দোকানপাট সব বন্ধ করে দেয়, ছেলেরাও সবাই নামাজ কালাম পড়ে। তো এখানে দেখেন একটা টাঙ্কি আছে, মানে বিশেষ করে এই অঞ্চলে পানির লেয়ার কিন্তু অনেক নিচে। আপনারা আমার সুন্দরবনের যে ভিডিও দেখছিলেন যে ওখানে সব আছে কিন্তু পানি নাই। তো এই অঞ্চলেও বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সমস্যা। পুকুরের পাড়ে সব দুইতলা বিল্ডিংয়ের বাড়ি, তাও আবার মাটির। কি চমৎকার দৃশ্য! তো এখানে পানির সমস্যাটা কেন? পানির লেয়ার অনেক নিচে, এটা কিন্তু বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চল। আচ্ছা, 200 থেকে 250 ফিট নিচে পানি থাকে ভাই। আচ্ছা, মানে নরমাল অঞ্চলগুলোতে 30 ফিট 20 ফিট নিচে পানি পাওয়া যায় ভাই এখন 350 প্লাস। 350 তো আসলে কি হয়েছে যে আমাদের অঞ্চলে 30-40 ফিটের নিচেই পানি পাওয়া যায়, বিশুদ্ধ পানি। আর এখানে 300-350 ফিট নিচে, তো যার কারণে অনেক ব্যয়বহুল। আমার দাদু পরিশ্রম করতেছে, তার যে গরুগুলো আছে। পানি দিচ্ছেন নাকি দাদু? পানি দিচ্ছেন গরুকে? বাহ, যে এই বয়সে তিনি কত পরিশ্রমী। বয়স কত দাদুর? বয়স কত? ওই 80? ভাই, আমার দাদুর বয়স হচ্ছে 80 বছর বয়স। এই বয়সে তিনি এত পরিশ্রম করতেছে। আর আমার বয়স হচ্ছে 26। আমি একটু হাঁটলে আমার দম বের হয়ে যায়, মনে হয় যে বিশ্রাম নিতে হবে, আমি পারতেছি না। তো এই হচ্ছে পরিশ্রমী মানুষের জীবন। তাদের কোনো রোগ বালাই নাই, তারা কঠোর পরিশ্রম করে এরকম দিন পার করে। তা কয়টা গরু আছে আপনার? এটা তো 5টা। 5টা আছে। এই 5টার দেখাশোনা আপনি করেন? বাবা, আর কাজ হলো বিক্রি করে দিয়েছেন? বাহ, দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক বছর বাঁচায় রাখুক। কি সুন্দর হাসি! অনেক পরিশ্রমী, এই বয়সেও পরিশ্রম করতেছে। বাহ, তো আমার দাদুর গরুগুলো সব করেন একা? ওইদিকে আমার একটা কাকু বলতেছে উনি একাই সব কিছু করে, দেখাশোনা করে। আর মাটির ঘরগুলো দেখেন যে ওদের পানিগুলো সবই ড্রেনেই যাই। ফাইনালি আমরা সারাদিন এই গ্রামগুলো ঘুরলাম, এখানকার আদিবাসী, এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা, তাদের জীবনযাপন এবং এই নওগাঁ ট্রেডিশন যে মাটির বাড়িঘর, যে কি সুন্দর দেখেন। এই পাশে একটা রাস্তা চলে গেছে, এই পাশে একটা রাস্তা গেছে এবং চারিদিকেই এমন মাটির ঘর দেখা যায়। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড কখনো যদি মনে হয় এই নওগাঁতে আসবেন এবং তাদের ট্রেডিশন, তাদের এই মাটির ঘরগুলো একটু দেখে যাবেন। অসম্ভব সুন্দর এখানকার মানুষের আতিথেয়তা, আন্তরিকতা। আর একটাই রিকোয়েস্ট নওগাঁবাসীদের, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। ইনশাল্লাহ দেখা হবে ভাই। টাটা।